আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে। তো আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা হলো পাকিস্তানের সাম্প্রতিক বাজেট। তো পাকিস্তানের ফেডারেল বাজেট যেটা, এটা ঘোষণা হয়েছে গতকালকে 10 তারিখে, এবং সেখানে যিনি ওখানকার ফিনান্স মিনিস্টার মোহাম্মদ আওরঙ্গজেব, উনি বাজেটটা দিয়েছেন, এবং এটার অঙ্ক হলো 17.6 ট্রিলিয়ন রুপিস বাজেট, অর্থাৎ 17 লক্ষ কোটি টাকার উপরে, 17,60,000 কোটি টাকার বাজেট। তো বাংলাদেশের যে বাজেট কিছুদিন আগে হয়েছে সেটা ছিল 7.9 ট্রিলিয়ন ডলারের, ঠিক আছে। সো 7.9 ট্রিলিয়ন টাকা আমাদের বাংলাদেশিটা যে বাজেটটা এবছর গিয়েছে। পাকিস্তানের ক্ষেত্রে হলো 17.57 যেটা রুপি। এখন দেখেন, এই টাকাটাকে যদি আমরা বাংলাদেশি টাকাতে কনভার্ট করি, এটা আমরা সংখ্যায় করেছি যে 1.57 পাকিস্তানি রুপি ইকুয়ালস টু 7.60 বাংলাদেশি টাকা। অর্থাৎ পাকিস্তান যে বাজেটটা দিয়েছে 17.57 বা 17.60 ট্রিলিয়ন রুপির, সেটা আসলে কিন্তু বাংলাদেশি টাকায় 7.60 ট্রিলিয়ন টাকা, অথবা 7,60,000 কোটি টাকার বাজেট। অর্থাৎ ওদের বাজেট কিন্তু আসলে অত বেশি না, হ্যাঁ। কিন্তু যেহেতু ওদের মুদ্রার মান বাংলাদেশের মুদ্রার থেকে অনেক কম, সেখানে আপনার ওদের টাকাটাকে আপনার সংখ্যায় অনেক বড় মনে হতে পারে, যে আরে আল্লাহ এত টাকা বাজেট দিছে। এবং যদি দেখেন, সেখানে কিন্তু দেখবেন যে ওরা কিন্তু জিডিপির যে গ্রোথ টার্গেট করেছেন, আসলে সেটা অত বেশি না। দিস ইজ দ্য বাজেট আবার লেখা হয়েছে। এবং ইন্টারেস্টিং একটা কথা বলছে যে 6.9% লোয়ার দেন লাস্ট ইয়ার, অর্থাৎ বাজেট গত বছরের থেকে কমায় গেছে। ইউজুয়ালি বাজেট তো বেশি হয় বছর থেকে বছর, এবছর বাজেট কমে গেছে। এবং ওরা ইকোনমিক টার্গেট, যেটা গ্রোথ টার্গেট সেট করছে 4.2%। দেখেন, পাকিস্তানের যে জনসংখ্যা বৃদ্ধির হার কিন্তু প্রায় 2.5%-এর কাছাকাছি। সেই হিসাবে কিন্তু 4.2% ইকোনমিক গ্রোথ আসলে অনেক কম। বাংলাদেশের ক্ষেত্রে আমাদের যে জনসংখ্যার বৃদ্ধির হার, এটা কিন্তু 1.3-1.4 মধ্যে আছে। পাকিস্তানের ক্ষেত্রে সেখানে জনসংখ্যা বৃদ্ধির হার কিন্তু খুব র্যাপিড। জনসংখ্যা যদি বাড়ে, ইকোনমি আপনি যত বেশি করবেন, ওই জনসংখ্যার অন্তত 3 গুণ করা উচিত। অর্থাৎ আপনার এই যে গ্রোথে আপনি আগাবেন, তার থেকে পপুলেশন গ্রোথ যদি গ্রোথের 3 গুণ আপনাকে ইকোনমি গ্রোথ করতে হবে, তা না হলে তো আসলে এই গ্রোথ আসলে আপনার জন্য মিনিংফুল হবে না। কারণ এতগুলো মানুষ প্রতি বছর আপনার সিস্টেমে চলে আসছে, তাদের আপনার জব চাহিদা, কর্মসংস্থানের চাহিদা বাড়ছে, শিক্ষার জন্য তাদের ব্যয় বাড়ছে। সো আপনাকে তাদেরকে যদি আপনি জব সেক্টরে নিয়ে আসতে চান, যে শিক্ষিত এবং অর্ধশিক্ষিত, স্কিল্ড অ্যান্ড আনস্কিল্ড ওয়ার্কার্স, আপনাকে কিন্তু অবশ্যই জিডিপির প্রবৃদ্ধি, যদি আপনার জনসংখ্যা বৃদ্ধি হয় 2.5% হয়, তাহলে নিয়ারলি আপনাকে 7.5% আনতে হবে। তা নাহলে আপনার আনএমপ্লয়মেন্ট রেশিও খুব বেশি থাকবে। এবং আরেকটা হবে যে আপনার যে লেবার কস্ট, অর্থাৎ যে স্কিল্ড লেবারদের যাদের বেতন বেশি, সেই লেবার আপনি ক্রিয়েট করতে পারবেন না, কারণ আপনার ইকোনমি সেটাকে সাপোর্ট করবে না। আপনার দেশে সেই ইকোনমি হবে না যে ইকোনমি দিয়ে আমরা যে স্কিল লেবার তৈরি করবো, এবং যারা দেখা যাবে বিদেশে এবং বিদেশে অনেক টাকা আয় করবে এবং দেশের উন্নতি করবে। সো এইটা। এবং এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখেন, আমরা কিন্তু আসলে ডন.com-এর যে নিউজটাকে কোট করছি। ডন পাকিস্তানের সবচেয়ে ফেমাস পত্রিকা, কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নার হাতে প্রতিষ্ঠিত এই পত্রিকা। সুতরাং এখানকার যে ইনফরমেশনগুলো, এখানে মিস ইনফরমেশন হওয়ার কোনো আসলে সুযোগ নেই। সো দেখেন, এখানে দেখা যাচ্ছে ডিফেন্স বাজেট হলো 2.550 বিলিয়ন অ্যান্ড ওভার 20% হায়ার দ্যান দি লাস্ট ইয়ার। তাহলে দেখেন, এখানে কিন্তু ওই যে 17.6 বিলিয়ন ডলার ওরা বলছে টোটাল বাজেট, সেখান থেকে ডিফেন্স বাজেটই দিয়ে রাখছে প্রায় আপনার 2.55 ট্রিলিয়ন। সো দেখেন, এইটাকে যদি আমরা একটু কনভার্ট করি, যে তাহলে আমাদের দেশের যে সামরিক বাজেটের সাথে ওদের যদি কম্পেয়ার করি, তার মানে এটা হয় বাংলাদেশি টাকায় 1.10 ট্রিলিয়ন টাকা, অথবা 1,10,000 কোটি টাকা। তো 1,10,000 কোটি টাকা বাংলাদেশের ডিফেন্স বাজেট, আসলে প্রায় 50,000 কোটি টাকা। সো বাংলাদেশের ডিফেন্স বাজেট দেখেন, বাংলাদেশের টোটাল বাজেট যদিও পাকিস্তানের থেকে বেশি, ওদের হলো 7.6, আমাদের হলো 7.9, কিন্তু বাংলাদেশের ডিফেন্স বাজেটের তুলনায় পাকিস্তান ডিফেন্স বাজেট কিন্তু দ্বিগুণ।
সো এই জিনিসটা কিন্তু একটু ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। এটা ঠিক যে পাকিস্তানের চারপাশে অনেক শত্রু দেশ আছে, যে কোনো সময় যুদ্ধ লাগতে পারে। এবং এখানে আরেকটা দেখানো হয়েছিল, এই যে এই চার্টটা খুবই ইন্টারেস্টিং একটা চার্ট, যদি একটু ভালো করে দেখেন, যে প্রতি বছরই পাকিস্তানের জন্য আসলে ডিফেন্স বাজেট গভর্নমেন্ট যেটা অ্যালোকেট করে, ওরা কিন্তু খরচ তার থেকে বেশি করে। এই যে দেখেন 2021-22 সেশনে ওই সময় ওদের অ্যালোকেট ছিল 1370 বিলিয়ন রুপিস, ওরা খরচ করছে 1480, মানে 90 বিলিয়ন রুপি খরচ বেশি করছে। 22-23 ছিল 1568, খরচ করছে 1587, এখানেও কিন্তু তারা খরচ বেশি করছে। 23-24 ছিল 1804 বিলিয়ন রুপিস, সেখানে তারা খরচ করছে 1854, মানে দেখেন এখানেও 50 বেশি করছে। আর এই অর্থ বছর যেটা শেষ হলো, এটা এখন পর্যন্ত এখানে অবশ্য দেখাচ্ছে যে এখানেও খরচ বেশি করছে। 59 দেখেন ছিল ওয়ালেটেড ছিল 2.2122, অর্থাৎ 2122 বিলিয়ন রুপি খরচ করছে 2181। তাহলে দেখেন এখানেও প্রায় 59 বিলিয়ন রুপি খরচ করছে, সো বেশি করছে। সো সেনাবাহিনী কিন্তু তাদের যে বলা হয় যে পাকিস্তানের সেনাবাহিনী আসল সরকার, সেনাবাহিনী দেখেন তাদের টাকা ঠিকই আদায় করে নিচ্ছে, পারলে বেশি আদায় করতেছে, কম আদায় করে নাই। এবং বর্তমানের বাজেটে এইখানে আমরা দেখলাম যে 20% তারা আরও এইখানে দেখা যাচ্ছে যে পাকিস্তানের পার্লামেন্টে যারা বিরোধী দলের নেতারা আছেন, ইমরান খানের যারা সমস্ত সেই এমপি এগুলো করা তো এরা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। এটা খুবই স্বাভাবিক, গণতান্ত্রিক দেশে যখন সরকার পক্ষ বাজেট দেয় তখন বিরোধী দল সেটার বিরোধিতা করে। আমি এটাকে ভালো পজিটিভ সাইন মনে করি, কারণ বাংলাদেশে আমরা যে জিনিসটা দেখে অভ্যস্ত হয়ে গেছে যে বাজেট দিচ্ছেন, উনি পড়ে যাচ্ছেন, কেউ শুনছেও না, কিছু করছেও না, এটা কোনো কেউ ক্রিটিসাইজও করছে না। কিন্তু দেখা যাবে ভারত পাকিস্তানের পার্লামেন্টে তারা কিন্তু বিরোধী দলের সদস্যরা প্রত্যেকে বাজেটের অ্যানালাইসিস করে, এবং তারা বিশেষ করে যারা নন গভর্নমেন্ট আছেন, বিরোধী দল আছে অপোজিশন, তারা কিন্তু খুবই স্ট্রং ক্রিটিসিজম করেন। সো এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং। এইখানে যেটা খুব সুন্দর একটা চার্ট আসছে যে স্যালারি ইনকাম ট্যাক্স, আসলে পাকিস্তান খুব ভালো একটা কাজ করেছে। সো বাংলাদেশে আপনারা হয়তো জানেন যে 3.5 লাখ টাকার উপরে ইনকাম থাকলে আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হয় পুরুষদের জন্য। মহিলাদের জন্য সাধারণত এটা একটু বেশি, 4 লাখ টাকা। আর যারা বীর মুক্তিযোদ্ধা বা 65 বছরের উপরে বেশি, তাদের সম্ভবত 4.5 লাখ টাকা, এরকম একটা স্ল্যাব দেওয়া হয়েছে। পাকিস্তানে এইসব ঝামেলা করেনি ওরা বলছে যে তোমার যদি স্যালারি 50,000 টাকার নিচে হয়, তাহলে তোমার কোনো ট্যাক্স দিতে হবে না, নো ট্যাক্স ₹50,000 অর লেস। তার মানে 6 লাখ টাকা পর্যন্ত কামালে আপনাকে বছরে 6 লাখ টাকা উপার্জন করে কোনো ট্যাক্স নেই। যেখানে বাংলাদেশে কিন্তু 6 লাখ টাকা যদি আপনার বেতন হয়, আপনি নারী পুরুষ মুক্তিযোদ্ধা 65 বছরের বৃদ্ধ যাই হন, আপনাকে কিন্তু ট্যাক্স অবশ্যই দিতে হবে। ন্যূনতম ট্যাক্সও জানেন বাংলাদেশে যে স্থানভেদে এক এক রকম। যদি ঢাকা শহরের মধ্যে হন আপনি, তাহলে আপনাকে 5,000 টাকা ন্যূনতম ট্যাক্স দিতে হয়। যদি আপনি কোনো অন্য সিটি কর্পোরেশন ঢাকার বাইরে সেখানে রেজিস্টার্ড হয়, তাহলে আপনাকে 4,000 টাকা দিতে হবে। আর আপনি যদি কোনো গ্রাম অঞ্চলে বা উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে সেটেল থাকেন, আপনার যদি 3.5 লাখ টাকা হয়, আপনাকে ন্যূনতম, অর্থাৎ আপনার 3,51,000 টাকা আপনার হয়েছে, কিন্তু আপনার ন্যূনতম কিন্তু 3,000 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। সো এই একটা জিনিস। কিন্তু পাকিস্তানে বলছে যে না, 6 লাখ রুপি পর্যন্ত আপনাকে কোনো টাকাই দিতে হবে না। তারপর বলছে যে যদি আপনার 6 লাখ থেকে 12 লাখ, অর্থাৎ 50,001 টাকা থেকে 1 লাখ রুপি পার মান্থ থাকে, স্যালারি থাকে, তাহলে বলা হচ্ছে 1% অফ অ্যামাউন্ট, মানে অর্থাৎ 500 টাকা দিতে হবে। ঠিক আছে? সো 500 টাকা ট্যাক্স প্রতি খুব বেশি তো না। হ্যাঁ, প্রতি লাখে 500 টাকা দিলেও আপনি 3,000 টাকা, 12 লাখ টাকার স্যালারি তো অনেক টাকা। হ্যাঁ, এভাবে কিন্তু পাকিস্তান কিন্তু এবার কিন্তু বাজেটের ট্যাক্সের একটা রিফর্ম করছে, যেটা আসলে যারা চাকরিজীবী স্যালারিড ক্লাস পার্সন এবং তাদের জন্য ভালো। এবং সবশেষ যে কোনো অর্থনীতিতে আপনি যখন বুঝবেন যে বাজেটটা কেমন হয়েছে, সেই বাজেটের পরের দিনে সেখানে যে স্টক এক্সচেঞ্জ থাকে, সেই স্টক এক্সচেঞ্জের আসলে কী মুভমেন্ট হয়েছে সেটার উপরেই অনেকটা ডিপেন্ড করে যে আসলে বাজেটটা কেমন হয়েছে। ঠিক আছে? তো এখানে দেখেন যে ডন বিজনেস ওরা লিখছে পিএসএক্স মানে হলো পাকিস্তান স্টক এক্সচেঞ্জের শর্ট ফর্ম। ইটস অল টাইম হাই অ্যাজ প্রপোজড নিউট্রাল টু পজিটিভ বাজেট ওয়েল রিসিভড বাই ইনভেস্টার্স। অর্থাৎ এই বাজেট যেটা দেওয়া হয়েছে, যারা ইনভেস্টর আছেন, বিনিয়োগকারী আছেন, তারা কিন্তু এটা পজিটিভলি অ্যাকসেপ্ট করছে। ঠিক আছে? এবং তারা বলছে অল টাইম হাই, অর্থাৎ ইতিহাসের সর্বোচ্চ চূড়ায় গেছে, এবং এর ইন্ডেক্সের পয়েন্ট চলে গেছে 1,24,000 পয়েন্টে।
শুনলে অবাক হবেন, বাংলাদেশের ইন্ডেক্সের পয়েন্ট 4,700 কাছাকাছি, অর্থাৎ 5,000-ও নিচে নেমে গেছে। আর এখানে পাকিস্তানের স্টক এক্সচেঞ্জে তাদের যে ইন্ডেক্স সেটা এখন 1,24,000 পয়েন্টে আছে। এই এমন না যে পাকিস্তানে কিন্তু স্টক এক্সচেঞ্জ অনেক বড় বা অনেক হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়, ওখানের লেনদেনও কিন্তু আপনার এই 2-2,500 কোটি রুপি লেনদেনই হয় প্রতিদিন। কিন্তু এখানে যেহেতু সবসময় একটা পজিটিভ রয়ে গেছে গত 2 বছর ধরে, আস্তে আস্তে কিন্তু এই পিএসএক্সের যে ইন্ডেক্সটা আছে এটা আস্তে আস্তে অনেক বেড়েছে এবং এটা এখন এই বাজেটের পরে বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ অবস্থায় আছে। সো এই হলো পাকিস্তানের বাজেটের একটা শর্ট সামারি। এখানে যথেষ্ট একটা একেবারে নিউট্রালভাবে এবং মোটামুটি একটা ভালো পত্রিকার রেফারেন্স দিয়ে আমরা এটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করছি। কেমন লাগলো, যদি ভালো লাগে আমাদেরকে জানান, কমেন্ট করে জানান। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।